টিকিটটা না নিয়ে করতে পারতেন, রাজ্যসভার সাংসদ পদ না নিয়ে অভিযোগ করতে পারতেন। সবকিছু ভোগ করেছেন ক্ষমতা থাকাকালীন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পা পারলে পা ধোয়া জল খেয়েছিলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ হয়ে গেছেন। এরা কার্যত মানে গিরগিটি বললেও গিরগিটির অপমান করা হয়। বেইমানের রক্ত রয়েছে, তাই সব কথা বলছি। এখনো দেওয়ালে দেওয়ালে পোস্টার আছে, বিজেপি ক্ষমতা এলেই মাসে মাসে 3,000। এই মাসে মাসে 3,000 কজন পাচ্ছেন? একটা কথা স্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার, এই অন্নপূর্ণা ভান্ডারের কথা বলে এরা ক্ষমতা এসেছিল, এবং এই অন্নপূর্ণা ভান্ডার দিতে না পারার কারণে এরা ক্ষমতা থেকে চলেও যাবে। হিটলারও বলেছিল 1000 বছর থাকবো, 12 বছর ছিল। এবার এরা 100 বছর আনুপাতিক হারে, তার মানে 1.5 বছরও টেকার কথা নয়। রাজ্যের প্রতিটা স্কুলকে একদম ঠিক পারফেক্ট পরিকাঠামো তৈরি করা গেছিল। যেখানে যেখানে খামতি ছিল আমরা মেনে নিচ্ছি, কিন্তু সেই খামতির কথা কেউ তুলে ধরলে সেই খামতি পূরণ করার বদলে কি তার বাবাকে পিটিয়ে মারতে হয়? তাদের রাজনৈতিক 14 পুরুষের ক্ষমতা নেই আমাদেরকে শেষ করার। তারা কাউকে আরশোলা মনে করেন, কাউকে উইপোকা মনে করেন, কিন্তু তারা ভুলে যান যে উইপোকাদের এতটাই ক্ষমতা, তারা অনেক বড় কেল্লা ধসিয়ে দিতে পারে। বিজেপি তো কোন ছাড়। যে পরিমাণ অসন্তোষ, যে পরিমাণ ক্ষোভ গোটা ভারত জুড়ে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে তৈরি হয়েছে, 1000 ভোট চুরি করেও তারা 29-এ বদল আটকাতে পারবে না। পিএম কেয়ার্স ফান্ডের কথা যদি বলি, মানে এর থেকে বড় পলিটিক্যাল সিন্ডিকেটের উদাহরণ আর কি হতে পারে? মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, বিজেপির রাজনৈতিক নিস্তার নেই। তাদেরকে রাজনৈতিকভাবে শূন্য না করা অবধি এই প্রতিবাদ বা প্রতিরোধ থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল হয়েছে, সে সায়নী ঘোষক বা রচনা বন্দ্যোপাধ্যায়, এই ভুল মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বলেই আজকে ভুগতে হচ্ছে। আপনি একটা পোস্ট করেছেন যে আমি দিমাগি নকশাল কি আপনি? নরেন্দ্র মোদী বা বিজেপি, তারা যে কোনো মানুষ যারা এই সরকার বা এই দলের রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা করে, তাদেরকেই দাগিয়ে দেওয়ার চেষ্টা করে। কখনো আরবান নকশাল বলে, কখনো দিমাগি নকশাল বলে। তারা ভাবে যে সরকারের বিরোধিতা করা বোধহয় অপরাধ, বিজেপির বিরোধিতা করা অপরাধ। কিন্তু আমি বলতে চাই, তাদের রাজনৈতিক বিরোধিতা করা কখনো অপরাধ নয়, বরং এটা যে কোনো দায়িত্বশীল মানুষের কর্তব্য। এবং আমরা এই বিরোধিতা করছি, করব, আগামী দিনেও করব। কোনোভাবেই আমাদের দাগিয়ে দিয়ে যদি মনে করে দমিয়ে দেবে, ভুল করছে। যে কারণে তিনি যাদেরকে তার ক্ষেত্রে রাজনৈতিক বিপদ মনে করছেন, আমি তাদেরই একজন। এবং দেখা যাচ্ছে সিজেপির মতো সেখানে এইটা নিয়েও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, সেখানেও কিন্তু ফলোয়ার্স বাড়ছে। তাহলে এটাও কি মোদিদের একটা ভয়ের কারণ হতে? অবশ্যই আজকে নরেন্দ্র মোদী তথা গোটা ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকির মুখে দাঁড়িয়ে, যেখানে যেখানে তারা দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন সেখান থেকেই প্রতিরোধ গড়ে উঠবে। এবং ছাত্র যুবদের যে আন্দোলন আমরা দিল্লিতে বা বাকি ভারতের বিভিন্ন অংশে দেখেছি, নরেন্দ্র মোদী ছুঁকতে বাধ্য হয়েছেন। আগামী দিনে তিনি যত এইভাবে দাগিয়ে দিয়ে কোণঠাসা করার চেষ্টা করবেন, বারবার তাকে ঝোঁকানোর কাজ আমরা যারা সামগ্রিকভাবে বিজেপি বিরোধী রাজনীতি করি, আমরা সেই কাজ করে যাব। কিন্তু তারা তো বলছেন যে এই দিমাগি নকশালদেরকে আগে শেষ করতে হবে, কারণ এটা তাদের তাদের রাজনৈতিক 14 পুরুষের ক্ষমতা নেই আমাদেরকে শেষ করার। তারা কাউকে আরশোলা মনে করেন, কাউকে উইপোকা মনে করেন, কিন্তু তারা ভুলে যান যে উইপোকাদের এতটাই ক্ষমতা, তারা অনেক বড় কেল্লা ধসিয়ে দিতে পারে। বিজেপি তো কোন ছাড়। অন্যদিকে আমরা দেখছি বাঁকুড়া ডিন্ডোসে যে ছেলেটি আক্রুশ, যার বাবাকে হত্যা করা হয়েছে, রীতিমতো পিটিয়ে মারা হলো, এবং বিজেপির দিকেই কিন্তু অভিযোগটা উঠেছে। অথচ আমাদের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলছেন যে না, এটা বিজেপির লোক, এটার প্রমাণটা কোথায়? তো যারা গ্রেপ্তার হয়েছেন তারা প্রত্যেকেই সক্রিয় বিজেপি কর্মী, এবং শুধু পিটিয়ে মারার ঘটনার আগে থেকেই তাকে হুমকি, কিছু ক্ষেত্রে মারধরের অভিযোগ ছিল। সেই সময় মূলধারা সংবাদ মাধ্যম খবরটুকুও দেখায়নি, এবং পুলিশ কোনো রকম প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি। এটা স্থানীয়ভাবে যারা বিজেপির সঙ্গে যুক্ত তারাই করেছেন, তারাই কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। সে মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, বিজেপির রাজনৈতিক নিস্তার নেই। তাদেরকে রাজনৈতিকভাবে শূন্য না করা অবধি এই প্রতিবাদ বা প্রতিরোধ থামবে না। এখানে তো মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা তো কাজটা করছি, 8জন ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে। সুতরাং তদন্ত হচ্ছে, সরকার প্রশাসনিক ভাবে কাজও হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিন্তু এরকম দেখা যেত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই ধরনের ঘটনা সত্যি দেখা যায়নি। কেউ দিল্লিতে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে বলে তাকে, তার বাবাকে পিটিয়ে মারা হচ্ছে, তাকে মারধর করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এটা সত্যি দেখা যায়নি। এটা ঠিকই বলেছেন, এই ঘটনা বিজেপি শাসিত রাজ্যেই দেখা যায়, এবং ডবল ইঞ্জিনের রাজ্যে দেখা যায়। বাংলাতেও দুঃখজনকভাবে আমরা সেই ছবি দেখলাম। এটা কোনো গর্বের বিষয় নয় যে একটি ছেলে, তাকে পেটানো হয়েছে, তার বাবাকে মেরে দেওয়া হয়েছে, তারপরে গিয়ে গ্রেপ্তার হয়েছে। সেটা জনমতের চাপে হয়েছে। প্রথম থেকে পুলিশ সক্রিয় হলে এই মৃত্যুটা ঘটতো না। এই যে এখানেও একটা টাকা দেওয়ার ব্যাপারটা উঠে আসছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আগে টাকা দিতেন বা আর্থিক সাহায্য করতে যাই, সেখানে ঘুষ দেওয়া বলতেন।
এবারে কি বলবেন? এটাই বিজেপির দ্বিচারিতা। দেখুন, যে কোনো ক্ষতিগ্রস্ত মানুষকে ক্ষতিপূরণ দেওয়া এটা রাষ্ট্রের নীতি, সরকারের নীতির অংশ। ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অথরিটির তালিকা রয়েছে যে কী ধরনের ক্ষতি হলে কত টাকা ক্ষতিপূরণ সরকারের দেওয়া উচিত বা সরকারকে দিতে হবে। সেই নীতি, সেই নিয়ম মেনেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করতো। তাকে যখন লোকজন ঘুষ, ভিক্ষা ইত্যাদি বলতো, আজকে তারাও কিন্তু সেই একই কাজ করছে, নিজেদের ফেলা থুতু নিজেরাই চাটছে। এখানে কি তাহলে আপনারাও এরকম ভাবে একটা কিছু দাগিয়ে দিতে চাইছেন? না না, একেবারেই চাইছি না। যেটা নিয়ম, যেটা নীতি, সেটা মেনে ক্ষতিপূরণ দেওয়াই উচিত। কিন্তু এই ক্ষতিটা তো হওয়ারই কথা ছিল না। এই ছেলেটি তার পরিবারকে যেভাবে হুমকির সম্মুখীন হতে হচ্ছিল দিনের পর দিন, পুলিশ প্রথমেই যদি তাদের আটকে দিত, তাহলে তো এই মৃত্যুটা আমাদের দেখতে হতো না। সুতরাং আমরা চাই না যে কেউ মরে যাক তারপরে গিয়ে ক্ষতিপূরণ দিই। দেখুন, প্রাণ চলে গেলে সেই ক্ষতির কোনো দিন পূরণ হয় না। সুতরাং এই ধরনের ক্ষতিপূরণ আমরা দেখতে চাই না। আমরা চাই পুলিশ আগে থেকেই এই লুম্পেনগুলোকে, ক্রিমিনালগুলোকে আটকাক, তাদেরকে জেলে ভরুক। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ছেলেটির সাথে যোগাযোগ করেছেন, ভিডিও কলে আশ্বাস দিয়েছেন তার পাশে থাকবেন। এবারে কথা হচ্ছে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হতে পারতেন না নিজে থেকে এভাবে? দেখুন, নিশ্চয়ই পারতেন, কিন্তু আপনারা দেখেছেন প্রতিটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতা কর্মীদের যেভাবে আক্রমণ, হুমকির মুখে পড়তে হচ্ছে, ন্যূনতম কোনো সুরক্ষার ব্যবস্থা প্রশাসন করছে না। তাতে উনি যদি নিজে সশরীরে সেখানে সেই সময়ে যেতেন, তাতে আরও বেশি আইন শৃঙ্খলার অবনতি হতে পারত। কারণ এই বিজেপি সরকার আইন শৃঙ্খলা রক্ষার নামে কার্যত গুন্ডামি যারা করছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। অতএব সেই পরিস্থিতি যাতে না হয়, সেই কারণেই সম্ভবত তিনি সেখানে সশরীরে যাননি। কিন্তু সমস্ত রকম যোগাযোগ, সমস্ত রকম সাহায্য এবং সমর্থন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে দেওয়া হচ্ছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও একটা আর্থিক সাহায্যের কথা বলেছেন। 100বার, আমি তো প্রথমেই বললাম যে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সর্বতোভাবে রয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলছেন সিন্ডিকেট রাজ চলবে না, দুর্নীতি চলবে না। অথচ আমরা দেখতে পাচ্ছি রেখা পাত্র তিনি যে বাড়িতে আছেন সেই বাড়ির ভাড়া গত 3 মাস ধরে দেন। ওইসব কথার কথা। বিজেপি নিজেই একটা সিন্ডিকেট করার দল। তারা গোটা ভারত জুড়ে নিজেদের একটা পলিটিক্যাল সিন্ডিকেট চালায়। ইডিকে কাজে লাগিয়ে যে তোলাবাজি তারা করে, এ তো দীর্ঘদিন ধরে প্রমাণিত। পিএম কেয়ার্স ফান্ডের কথা যদি বলি, মানে এর থেকে বড় পলিটিক্যাল সিন্ডিকেটের উদাহরণ আর কি হতে পারে? হঠাৎ করে একটা ফান্ড তৈরি করে সেখানে কোথা থেকে টাকা আসে, কিভাবে সে টাকাগুলো তোলা হয়, তার যদি তথ্য প্রকাশ্যে আসে, তাহলেই বোঝা যাবে সবচেয়ে বড় সিন্ডিকেটের নাম ভারতীয় জনতা পার্টি। এই দল ক্ষমতায় আসার আগে বলেছিল যে গুন্ডারাজ অবসান হবে, জঙ্গল রাজ চলছে পশ্চিমবঙ্গে তার অবসান হবে। আমরা তো তারপর দেখছি একাধিক ঘটনা এবং বাঁকুড়ারই ঘটনা। স্বাভাবিক, বিজেপি যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার চালাচ্ছে সেখানে কার্যত তারাই গুন্ডামির সমস্ত দায়ভার তুলে নিয়েছে। সমস্ত গুন্ডামির কাজ, দায়িত্ব নিয়ে বিজেপি করে চলেছে। সেটা আসাম হোক, সেটা ইউপি হোক, সেটা বিজেপি শাসিত যে কোনো রাজ্যে চলে যান, আপনি দেখবেন বিজেপি নিজেই সেই গুন্ডামোর কাজ করছে। এই যে একই কালচার তারা এখানে আমদানি করছে, কিন্তু সেই কালচার অন্যান্য রাজ্যের মতো করে তারা যদি মনে করো অবাধে চালাবে, বাংলার মানুষ সেটা হতে দেবেন না। এই যে স্কুলের পরিকাঠামো ঠিক করার একটা প্রকল্প তৈরি করছে বিজেপি, সেক্ষেত্রে বলছে যে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকেই তো স্কুল বিদ্যালয়গুলোতে সেরকম সুব্যবস্থা নেই। দেখুন, সুব্যবস্থা নেই, আরও বেশি ভালো ব্যবস্থা হওয়া উচিত, এই দাবির মধ্যে তো কোনো অন্যায় নেই। আমরা একবারও বলছি না রাজ্যের প্রতিটা স্কুলকে একদম ঠিক পারফেক্ট পরিকাঠামো তৈরি করা গেছিলো। যেখানে যেখানে খামতি ছিল আমরা মেনে নিচ্ছি, কিন্তু সেই খামতির কথা কেউ তুলে ধরলে সেই খামতি পূরণ করার বদলে কি তার বাবাকে পিটিয়ে মারতে হয়? এই জিনিস তো আমরা কোথাও দেখিনি। বিজেপি ক্ষমতায় আসার পর এটাও আমাদের দেখতে হলো যেটি স্কুল, তারা বলতেই পারতেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়নি, আমরা করে দেবো। সেসব না করে ছেলেটির বাবাকে পিটিয়ে মেরে দিল। এইটাকে কি উন্নতি বলে? এটা কি উন্নয়ন না পরিবর্তন, কোনটা বলে? বাংলার মানুষ দেখুক যে স্কুলের উন্নয়ন চেয়ে একটি বাচ্চা ছেলে তার বাবাকে পিটিয়ে মারা হচ্ছে। এই পরিবর্তন যদি তারা চেয়ে থাকেন, আমার মনে হয় না তারা চেয়েছেন। এই পরিবর্তনেরও পরিবর্তন অতি শীঘ্র হবে। দক্ষিণ অন্নপূর্ণা ভান্ডার ইতিমধ্যে দেখা যাচ্ছে কিছু মহিলারা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, কিছু মহিলার আবার ঢুকছে না। এই নিয়ে কিন্তু একটা খুব আরো সৃষ্টি হয়েছে। 17 তারিখে বলেছিলেন সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেই নিয়ে কি বলবেন? দেখুন, অন্নপূর্ণা ভান্ডার ভোটের আগে বিজেপির তরফ থেকে বলা হয়েছিল আমরা ক্ষমতায় আসলেই মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে যাবে। তারা কি একবারও বলেছিলেন যে আমরা অমুক শতাংশ মহিলাকে দেবো, এই শর্ত পূরণ করতে হবে? এসব কিচ্ছু বলেননি। এখনো দেওয়ালে দেওয়ালে পোস্টার আছে বিজেপি ক্ষমতায় এলেই মাসে মাসে 3,000। এই মাসে মাসে 3,000 কজন পাচ্ছেন? একটা কথা স্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার, এই অন্নপূর্ণা ভান্ডারের কথা বলে এরা ক্ষমতা এসেছিল এবং এই অন্নপূর্ণা ভান্ডার দিতে না পারার কারণে এরা ক্ষমতা থেকে চলেও যাবে। এখানে মুখ্যমন্ত্রী বলছেন যে আগামী 1 বছরের মধ্যে আমি এমন সব কাজ করবো যাতে মানুষ আমাকে 10-এর মধ্যে 9 নাম্বার।
হ্যাঁ, এমন সব কাজ 1 বছর কি, তিনি 3 মাসের মধ্যেই যা করছেন, নুইসেন্স ভ্যালু বলে একটা কথা আছে। সেই নুইসেন্স ভ্যালু তো তিনি 10-এর মধ্যে নয় না, 10-এর মধ্যে 11 পেয়ে বসে আছেন। আগামী 1 বছর আরো কত যে তাণ্ডব দেখতে হবে সেই ভেবেই আমরা আশঙ্কিত। 100 বছর রাজ করবে পশ্চিমবঙ্গে। হিটলারও বলেছিল 1000 বছর থাকবো, 12 বছর ছিল। এবার এরা 100 বছর আনুপাতিক হারে, তার মানে 1.5 বছরও টেকার কথা নয়। সুতরাং এইসব কথা যারা বলে, ইতিহাস সাক্ষী, তারা অত্যন্ত দ্রুত তাদের পতন শুরুও হয় এবং শেষও হয়ে যায়। রাষ্ট্রদূত প্রাঙ্কা এসেছিল এবং তারাও গিয়েছিল বাঁকুড়া, এবং তার সাথে 17 ঘোষ তিনিও গেছিলেন। এবার তারা কিন্তু সেখানের যে রাস্তা, গ্রামের রাস্তা, সেটাকে তুলে ধরছে যে সেখানকার যারা যে বিধায়ক বা যে গ্রাম পঞ্চায়েত, তারা কিন্তু তৃণমূল আমলে তারা কিন্তু সেখানে কোনো কাজ করে। দেখুন, কোনো রাস্তা দেখিয়ে সেটাতে কাদা রয়েছে গ্রামের রাস্তায়, সেটা দেখিয়ে বলে দেওয়া যে কোনো কাজ করেনি, এটা এতটা অতি সরলীকরণ হয়ে যাচ্ছে। সে যাই হোক, দেখাতে পারেন, সেটা নিয়ে আপত্তি নেই। কিন্তু গ্রামের রাস্তা বলুন বা গ্রামের স্কুল বলুন, সেখানে উন্নতি হয়নি বা আরও উন্নতি চাই, এটা বলার জন্য পিটিয়ে মারা হচ্ছে তার কারো বাবাকে, মাকে। এই ঘটনা তৃণমূল আমলে ঘটেনি। সুতরাং বিজেপি যে কালচার পশ্চিমবঙ্গে আমদানি করেছে, এর থেকে অতি দ্রুত যদি আমরা মুক্তি না পাই, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা আগামী দিনে নরক হয়ে যাবে। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে একাধিক কিন্তু অভিযোগ করছেন। এখন অভিযোগ এখন করছেন, টিকিট নেওয়ার আগে করতে পারতেন, টিকিটটা না নিয়ে করতে পারতেন, রাজ্যসভা সাংসদ পদ না নিয়ে অভিযোগ করতে পারতেন, আইএনটিটিউসি প্রেসিডেন্ট না হয়ে অভিযোগ করতে পারতেন। সব কিছু ভোগ করেছেন ক্ষমতা থাকাকালীন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধোয়া জল খেয়েছিলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ হয়ে গেছেন। এরা কার্যত মানে গিরগিটি বললেও গিরগিটির অপমান করা হয়, বেইমানের রক্ত রয়েছে, তাই সব কথা বলছে। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো বলছেন যে তৃণমূল যদি জিততো তাহলে তিনি তৃণমূলেই থাকতেন। দেখুন, এইসব সাবস্ট্যান্ডার্ড এলিমেন্টদেরকে পলিটিক্যালি এলিভেট করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল হয়েছে। সে সায়নী ঘোষ হোক বা রচনা বন্দ্যোপাধ্যায়, এই ভুল মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বলেই আজকে ভুগতে হচ্ছে। আশা করবো আগামী দিনে এই ধরনের সাবস্ট্যান্ডার্ড এলিমেন্টদের তিনি তার নিজস্ব যে রাজনৈতিক ব্র্যান্ড, সেটা দিয়ে এলিভেট করার কাজ করবেন না। আগামী 29-এ বদল কি দেখতে পাচ্ছেন স্যার ওই কেন্দ্রে? 100 বার যে পরিমাণ অসন্তোষ, যে পরিমাণ ক্ষোভ গোটা ভারত জুড়ে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে তৈরি হয়েছে, 1000 ভোট চুরি করেও তারা 29-এ বদল আটকাতে পারবে না। এদিকে জেন জিতের পর এবার দেখা যাচ্ছে জেন আলফাটা জিতে। জেন জি, জেন আলফা এবং মিলেনিয়ালস যারা, প্রত্যেকেই এদের উপর ক্ষিপ্ত। যারা বয়স্ক মানুষ তারাও ক্ষিপ্ত। সমাজের প্রতিটি শ্রেণী, সে বয়সের যে শ্রেণী হোক না কেন, যে জেনারেশন হোক না কেন, তারা সিংহভাগ এই নরেন্দ্র মোদী সরকারকে নিয়ে সন্তুষ্ট নয়। তার প্রতিফলন 2029 সালে আমরা দেখতে পাবো। 2029-এ বদল হলে তারপর কি বাংলায় আবার তৃণমূল ফিরে আসার সম্ভাবনা? 100 বার 2029-এ দিল্লির সরকার বদল হয়ে গেলে বাংলায় শুভেন্দু অধিকারী সরকার টিকবে না, তার আগেও পড়ে যেতে পারে। এদের যা তাণ্ডব চলছে, সরকার চালাতে তো জানেই না, মানুষকে সারাক্ষণ ব্যতিব্যস্ত করে রাখা এদের কাজ। এবং মানুষ যে পরিমাণ ক্রমশ ক্ষুব্ধ হচ্ছে, আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে মাত্র 100 দিনের মধ্যে এতটা আনপপুলার আর কোনো সরকার এর আগে হয়েছে বলে। কালকে দেখলাম আমরা 100 দিন এই সরকারের শূন্য, তার সেইটা নিয়ে কিন্তু রাস্তায় নেমেছে একাধিক সংগঠন, যে বেশ কিছু অভিযোগ তাদের এই সরকারের। হ্যাঁ, প্রচুর অভিযোগ। এটাই তো বললাম, 100 দিনের মধ্যে এই পরিমাণ জনবিরোধী কাজকর্ম করা সরকার, এই পরিমাণ আনপপুলার হয়ে যাওয়া সরকার ভারতের ইতিহাস আর কখন হয়েছে বলে মনে হয় না। এবং এই 100 দিনের মধ্যে এরা যা নমুনা দেখাচ্ছে, এই গোটা 5 বছর এরা সরকারে থাকবে, এটা আমার অন্তত মনে হচ্ছে না।